গল্পটির প্রথম ও দ্বিতীয় পর্ব অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে। পর্ব দুটি যদি না শুনে থাকেন তবে আপনাদের অনুরোধ করব প্রথমে গিয়ে সেটি শুনুন। প্রথম দুটো পর্বের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে আর উপরে আই বাটনে দেওয়া রইল। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। কেসটা একটা জায়গাতে এসেই জট পাকিয়ে গেছে। মিসিং লিঙ্কটাই খুঁজে পাচ্ছি না। অ্যাডলফ বাবার সঙ্গে কিছু অর্থনৈতিক বোঝাপড়া করে, সম্ভবত সেই অমর ঘোষকে জমিটা অফার দেয় ভায়া সমরেন্দ্র। আমি ধরেই নিচ্ছি যে অ্যাডলফ এবং সমরেন্দ্র দুটো সেপারেট ইন্ডিভিজুয়াল। জমি বিক্রির ডিড হয়, এরপরই হজবজ। অমরবাবুর কাছে অর্থপ্রাপ্তির স্ট্যাম্প পেপার মজুদ আছে, তাতে লেখা আছে যে লেনদেনটা হয়েছিল নগদে, ড্রাফট সমেত লোক পাঠিয়েছিলেন। তারা জানিয়েছিল যে এই ধরনের কোনো ড্রাফট তারা ইস্যু করেননি, তাছাড়া তাদের ড্রাফটের কালারটাই আলাদা। এখন প্রশ্ন, এই ড্রাফট কে নিয়ে গিয়েছিল রামানুজবাবুর কাছে? প্রার্থনা বা ওর মা সুচরিতা দেবী বললেন যে ড্রাফট এনেছিল সমরেন্দ্র। সেই ড্রাফট কোথায় পেল? অমরবাবু বলছেন তিনি ক্যাশ দিয়েছিলেন। সাক্ষী আছে তার স্ত্রী এবং সমরেন্দ্র, অ্যান্ড ব্যাংক ডকুমেন্ট। এরা বলছেন পেমেন্ট করেছেন, আর সুচরিতা বলছেন টাকা সমরেন্দ্র ফেরত নিয়ে গেছে অমর ঘোষের চিঠি পেয়ে। অমর ঘোষ বলছেন তিনি কোনো ড্রাফট দেননি, কোনো টাকা ফেরতও নেননি। এই মুহূর্তে আমাদের খুঁজে পাওয়াটা দরকার অ্যাডলফ আর সমরেন্দ্রকে। এদের না পাওয়া গেলে টাকার কোনো হদিশই পাওয়া যাবে না। নীল হঠাৎ ঘড়ির দিকে তাকালো। দেখতে দেখতে সন্ধেটা কুমারী রাতে এগিয়ে গিয়েছে। পামেলা উঠে গিয়েছিল। নীল আর নন্দিনী নিজেদের মধ্যে কিছু কথাবার্তা বলতে বলতে রাতের খাবার নিয়ে এলো। দেখেই নীল চমকালো। মটন বিরিয়ানি, চিকেন কারি, ফিশ রোল, চাটনি আর কড়াপাকের সন্দেশ। বোধহয় পরে আইসক্রিমও থাকতে পারে। কার বিয়ে আজ? খাবার পরিবেশন করতে করতে নন্দিনী জিজ্ঞাসা করল, কার বিয়ে মানে? মানে যেভাবে থালা সাজিয়েছ, সাধারণত বিয়ে বাড়িতেই এসব পাত পাড়া যায়। মনে করো কারো বিয়ে হতে পারে, সেই আন্ডারস্ট্যান্ডিংয়ে। হাত চালাও। তোমার এসব শুকনো ভদ্রতা তো আগে ছিল না। রোগটা কোত্থেকে এসেছে শুনি? বয়স থেকেই। জানো তো আমার বয়সটা কত? জানি, আমার থেকে 5 বছরের বড়। ওটা কোনো বয়সই না। এইভাবে খুনসুটি দিয়ে শুরু করে আন্দাজ মতো আইসক্রিমেই ভোজন পর্ব শেষ। ওঠার মুখে নীল একটা আবেগে ভরা দৃষ্টিতে তাকিয়েছিল নন্দিনীর দিকে। নন্দিনী তাকে ধমক দিল কষে। মারবো খুশি, ওভাবে তাকাবে না। উই আর ফ্রেন্ডস টু ইচ আদার। তুমি অ্যাডপ্টকে খুঁজে বার করো প্লিজ। আপনার কি ধারণা ব্যানার্জি সাহেব, সমরেন্দ্র লোকটা সুবিধের নয়? লোকটার ঠিকানা পেয়েছেন? থাকে কোথায় আর কি করে? পেয়েছি, থাকে ঝামাপুকুর লেনে, করে ওই জমি বাড়িরই দালালি। অতএব সমরেন্দ্র আর অ্যাডলফ এক লোক নয়, প্রমাণিত সত্য। আপনি যখন পামেলা আর অ্যাডালফের খোঁজ পেয়েছেন এবং আমি যখন সমরেন্দ্রর ঠিকানা পেয়েছি, তখন আর কি লেগে পড়ি। মিস্টার বিশ্বাসের ডেথ নোট থেকে আমরা যে সমরেন্দ্রর উল্লেখটা পাই, সে থাকে ঝামাপুকুর লেনে। অলরাইট। নীল উঠে দাঁড়ালো। উঠলেন কেন? আমি এবার ঝামাপুকুরে যাব। সে কি এখনই? আমাদের কাজে আর এখন তখন নেই, এটা নিশ্চয়ই জানেন। তা জানি। তবে চলুন, ঠিকানা আপনার কাছে আছে নিশ্চয়ই। সেটা আমি মোবাইলেই জেনে নিচ্ছি। ঠিক আছে, আপনি চেঞ্জ করে আসুন। আর এদিকে দীপু মাস্টারকে দেখছি না, তিনি গেলেন কোথায়? ওর দাদা শুভঙ্করের সঙ্গে দেখা করতে গেছে। জানেন তো, শুভঙ্কর আর আমি একই সঙ্গে লেখাপড়া করেছি। ঠিক আছে, আপনি বসুন, আমি ততক্ষণে। বিকাশ মোবাইলের নব টিপতে শুরু করলেন। নীল পাশের ঘরে চলে যায়। কলেজ স্ট্রিট বাটা থেকে সোজা পূর্ব দিকে বেশ কিছুটা এগিয়ে বাঁ দিকে গলি। বিকাশের পরনে উর্দি থাকার কারণে কেউ কেউ ওর দিকে তাকাচ্ছিল, তবে এসব বিকাশের গা সওয়া হয়ে গেছে। বেশ কয়েকটা গলি এবার ওপার ছেড়ে ওরা কাছাকাছি একটা বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো নম্বর মিলিয়ে। বিকাশ বলল, এ তো মশাই টিপিক্যাল উত্তর কলকাতার ঘিঞ্জি গলি। পাড়াটা পুরনো, বাড়িগুলোর বয়স হয়েছে। সমরেন্দ্র কি আদি বাসিন্দা? তেমন কিছু জানি না, তবে জিজ্ঞেস করলেই পাওয়া যাবে। 17 বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো দুজনে।
পুরনো বাড়ি, পুরনো দরজা, আর দরজার গায়ে মোটা মোটা কড়া নাড়লে 3-4 বাড়ির লোক শুনতে পাবে। সমরেন্দ্র নাম ধরে ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া গেল না। পাশ দিয়ে ঘটনা উৎসুক একজন যেতে যেতে থমকে দাঁড়িয়ে গেল, তারপর নিজেই এগিয়ে এসে বলল যে কাকে খুঁজছেন। নীল আপাদমস্তক ছেলেটিকে দেখল, ছেলেই বটে, 17-18 হবে। নীল ওকে বলল, সমরেন্দ্র কোন বাড়িতে থাকে? কে সমরেন্দ্র? এটাই তো ঘোষ বাড়ি। আগে হ্যাঁ, তবে সমরেন্দ্র বলে কেউ থাকে তো তা তো জানি না। ট্যাপাদান ভালো নাম কি তাও তো জানি না। ঠিক আছে, তোমাদের ট্যাপাইদাকে একটু ডাকো। ছেলেটি দরজা ঠেলতেই খুলে গেল। আপনারা দাঁড়ান, আমি ডেকে আনছি। তারপর জোর গলায়, ট্যাপাদা, ও ট্যাপাদা, এই শিগগিরই বেরিয়ে এসো, তোমাকে নিয়ে যাওয়ার জন্য পুলিশ এসেছে। তবে ছেলেটা কাজের। মিনিট 2-3 মধ্যেই সমরেন্দ্র বেরিয়ে এলো। যেটুকু আলো ছিল তাতে মনে হলো যে সমরেন্দ্রর বয়স প্রায় 50-এর এদিক ওদিক। মাথার চুল ছোট ছোট করে কদম ছাট, ঝাড়ুদার কোফ, চোখে চশমা, তবে সেটা কম দামি, আর হাতে গোটা কয়েক পাথর, রূপো আর সোনা দিয়ে বাঁধানো। হাত জোর করে কাচুমাচুভাবে জিজ্ঞাসা করলো যে আমায় ডাকছেন স্যার? আপনার নামই তো সমরেন্দ্র ঘোষ। আগে হ্যাঁ। নীল ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। না, মিসেস বিশ্বাসের কাছ থেকে ছবির সঙ্গে এর মুখের কোনো মিলই নেই। খুবই সাধারণ আর আটপৌড়ে চেহারা। ভিড়ের মধ্যে হারিয়ে গেলে খুঁজে বার করা বেশ শক্ত। বিকাশ বলল, ব্যানার্জি সাহেব, আপনি শুরু করুন। সমরবাবু, ইনি আপনাকে কয়েকটা প্রশ্ন করবেন, একেবারে সোজা এবং সিধে উত্তর দেবেন, নইলে কিন্তু। সে তো দেবই স্যার, কিন্তু কি হয়েছে বলবেন কি? হঠাৎ আমার বাড়িতে পুলিশ কিসের জন্য? কেন? আপনি কি নিশ্চিত যে আপনার বাড়িতে কোনো কারণে পুলিশ আসতে পারে না? ইয়েস স্যার, সমরেন্দ্র ঘোষ এমন কোনো কাজ করবে না যার জন্য তার বাড়িতে পুলিশ আসবে। কথাগুলো ভেবে বলছেন? এতে ভাবাভাবির কিছু নেই, বানিয়ে মিথ্যে কথা বলতে গেলে ভাবতে হয়। গুড। আপনি অ্যাডলফ বিশ্বাস আর পামেলা সেনকে চেনেন? তারা কারা? তার মানে চেনেন না? না। তাহলে বাঁকুড়ায় বিশ্বাসদের যে বিশাল বাড়ি সমেত জায়গা জমি আর পুকুর আছে, যেগুলো অনেক দিন থেকেই পড়েছিল, এবং বিশ্বাসরা সেই সম্পত্তি বিক্রি করবেন, এই সংবাদ আপনি পেলেন কোত্থেকে? আগে আমরা তো দালাল, আমাদের সব খোঁজ খবরই রাখতে হয়। একটাও বাজে কথা বলবেন না। মিথ্যে কথা বললে কিন্তু পরিণামটা খুব খারাপ জায়গায় চলে যাবে। তা আপনার আদিবাড়ি কোথায়? আগে রানাঘাট। থাকেন রানাঘাটে? বর্তমানে থাকি না স্যার, দেশের বাড়ি। ওখানে বুড়ো বাবা মা আছেন। ভালো কথা। বাঁকুড়া কবার গেছেন? কেন স্যার? প্রশ্ন নয়, উত্তর দিতে শিখুন। বলুন যা জিজ্ঞাসা করছি। কলকাতায় বসে বাঁকুড়ার কে কার জমি বিক্রি করবে সেটা তো জানাটা সম্ভব নয়, যদি না ইনফরমেশন সোর্স ভালো থাকে, অথবা মালিক যদি বিজ্ঞাপন করেন। কিন্তু সেটা তো ওরা করেননি। তো বলুন, আপনি জানলেন কিভাবে? আমি মানে ওই একদম স্যার বলতে ভুলে গিয়েছিলাম। ভুলটা শুধরে নিয়েই বলুন। কাগজে দেখেছিল। তাছাড়া আমাকে তো স্যার বাড়ি জমির খোঁজ রাখার জন্য অনেক ঘোরাঘুরি করতে হয় নানান জায়গাতে। তো একদিন কসবার দিকে একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছি, হঠাৎ এক ভদ্রমহিলা এসে চায়ের দোকানের মালিককে জিজ্ঞেস করলেন কোনো খবর আছে কিনা। বন্ধুবাবু মানে দোকানের মালিক উত্তর দিয়েছিল সে নাকি খোঁজে আছে, হলেই জানাবে। তার উত্তরে মহিলা জানান যে ব্যবস্থাটা তাড়াতাড়ি করতে হবে, নইলে সামনে বড় দুর্যোগ। দুর্যোগটা কি? তাই বলছে স্যার। মহিলাটি চলে গেলেই আমি ওই বন্ধুবাবুকে ব্যাপারটা কি সেটা জিজ্ঞেস করতেই বন্ধুবাবু বলেছিল, আপনার কথা তো একেবারেই খেয়াল ছিল না। মহিলার জমি জায়গা বসত বাড়ি নিয়ে অনেক টাকার সম্পত্তি রয়েছে, উনি তা বিক্রি করতে চান। আপনি তো এসব কাজই করেন মশাই। দাঁড়ান, ডেকে পাঠাচ্ছি। বন্ধুবাবুর তারপর ওরা এক দোকানের ছেলেকে পাঠিয়ে দিয়ে মহিলাকে ডেকে আনে। তারপর তিনিই আমাকে বাঁকুড়ার জমি টমির কথা বলেন আর কি, এবং খদ্দের দেখতেও বলেন। মহিলার নাম? আগে নামটা ঠিক স্মরণে আসছে না। দেখতে কেমন? খারাপ নয়, ইষ্টপুষ্ট এবং চতুরও বটে। তারপর?
তারপর উনি এক বুড়ো মতন লোকের কাছে নিয়ে যান। আলাপ টালাপ করার পর আমি বাঁকুড়ায় গিয়ে ওই জমি টমি দেখে এসে আমার বাবু অমর ঘোষকে সব খবর আমি জানাই। উনি কিনতে রাজিও হন। আসলে উনি তো প্রমোটার। ভদ্রলোকের সঙ্গে কি নিয়ে আলোচনা হয়েছিল? ওই দামটাম আর কি। ওরা প্রথমে চেয়েছিলেন 40 লাখ। তারপর আমি আমার বাবুকে জানাই, শেষ পর্যন্ত ওই 25 লাখে আর কি ঠিক হয় সব কিছু। যে মহিলার সঙ্গে আপনার কথা হয় তার বয়স কত হতে পারে? এই বিষয়ে আমার তেমন কোনো আইডিয়া নেই। 20ও হতে পারে, 40ও হতে পারে। হঠাৎ খেপে গিয়ে দাবড়ানো শুরু করলেন বিকাশবাবু। ন্যাকামো হচ্ছে, তাই না? একজন মহিলাকে দেখে কিভাবে মনে হতে পারে তার বয়স 20 থেকে 40-এর মধ্যে? আপনি 20 বছরের মেয়েও দেখেছেন, আবার 40 বছরের মহিলাও দেখেছেন। দুজনকে কি একই রকম দেখতে হয় নাকি? আগে মেয়েদের আমি মাতৃজ্ঞানে দেখি তো, তাই যিনিই 20 তিনিই 40। এক একজন বিটকেল টাইপ আছে যাদের আসল মুখের হদিশ পাওয়া বেশ শক্ত। সমরেন্দ্র ঠিক সেই ধরনেরই পোড় খাওয়া বঙ্গ সন্তান, কিন্তু এসব লোকেদের যে কিভাবে কবজায় আনতে হয় সেটা নীল বেশ ভালো করেই জানে। তা শেষ পর্যন্ত কি দাঁড়ালো? ডিড তৈরি হলো। ওদের ক্যাশ দিয়ে দিলেন অমরবাবু। ওনারা টাকা গুনে নিয়ে স্ট্যাম্প পেপারে বুঝিয়ে পাইলাম বলে সই করে দিলেন। ওনারা মানে? ওই ভদ্রলোক আর ওনার স্ত্রী। তার মানে অমরবাবু কোনো ড্রাফট দেননি? সমরেন্দ্র একটু থতমত খেল। একটা ড্রাফটের ব্যাপারে কানে এসেছিল বটে, তবে ক্যাশে যখন ডিল হয়ে গেল তখন আর ড্রাফট কি হবে? কিন্তু ড্রাফট দিয়েই তো আপনি ক্যাশ টাকা নিয়ে গিয়েছিলেন ওদের কাছ থেকে। এমন কথা কে বলল স্যার? মিসেস বিশ্বাস আর প্রার্থনা দেবী। না মানে বলেছেন অবশ্য ঠিকই, টাকাটা ওনারা দিয়েছিলেন আর আমিও অমরবাবুকে যথারীতি দিয়ে দিয়েছি। কিন্তু এখন স্যার অমরবাবুই অস্বীকার করছেন। তাহলে তো টাকাটা আপনাকে দিতেই হবে, আইন আপনাকেই ধরবে। জন্মপিছু 1 লাখ মানে গুনে গুনে 25 জন্মেও শোধ হবে না স্যার। তবে বড় লোকেদের ভেলকির খেলা, চুনোপুঁটিরা মরে, একসঙ্গে অত টাকা, বাপরে। আচ্ছা, নকল ড্রাফটটা কে দিয়েছিল, মানে আপনার হাতে? অমরবাবু স্যার। কিন্তু উনি তো এই ব্যাপারে কিছু জানেনই না বলছেন। ওই রুই কাতলার খেলা, মরে চুনোপুটি। কিন্তু স্যার ড্রাফট আবার নকল হয় নাকি? পরে বুঝবেন কিসে কি হয়। তা অ্যাডলফ কোথায়? কে অ্যাডলফ? বাহ, জমি বিক্রির কথা হলো, ডিল হলো, ক্যাশে পেমেন্ট হলো, আর সেই ক্যাশ উধাও হলো, আর অ্যাডলফকে চিনতে পাচ্ছেন না? বাহ, ভেরি গুড। তা যে মহিলার সঙ্গে আপনার প্রথম কথা হয় তার নাম কি প্রার্থনা? প্রার্থনা না ভজনা তা তো বলতে পারবো না স্যার, মেয়েদের ব্যাপারে বললাম তো আমি। তা যখন আপনার অমরবাবু এবং মিস্টার অ্যান্ড মিসেস বিশ্বাসের সঙ্গে কথাবার্তা চলছিল তখন আর কে কে থাকতেন সেখানে? আর কেউ নয় স্যার, বুড়ো একদিকে খুব হুঁশিয়ার লোক ছিল। হুঁশিয়ার তো নন, বরং ওনার অসুস্থতা আর ওনার স্ত্রীর অজ্ঞতার সুযোগ নিয়েই কেউ ওনাকে চিট করেছে। কি স্যার, আমি নাকি? বিকাশ হঠাৎ ধৈর্য হারিয়ে ফেললেন। আপনার মতো ছুঁচোরা নর্দমা আর পাঁকের রাস্তা ছাড়া খুব বেশি দৌড়াতে পারে না। টাকাটা কে কে ভাগ করেছে সেটাই বলুন। কিসের টাকা স্যার? ও সেই টাকা, সে তো অমরবাবুই বলতে পারবে। আপনি এইটুকু সময়ের মধ্যে কটা মিথ্যে কথা বলেছেন জানেন? জানি স্যার, 1 টাকাও নয়। 3টে। 1 নম্বর, মহিলার নাম আপনি জানেন, বলতে চান না, কারণ আপনার সঙ্গে সেই রকমই আন্ডারস্ট্যান্ডিং ছিল। দ্বিতীয়ত, অ্যাডকে আপনি দেখেছেন, তাকে চেনেন, কারণ অমরবাবুর কথার দালালি বাবদ আপনি যেমন টাকা পেয়েছেন, অ্যাডলফ সম্ভবত আপনাকে টাকা দিয়েছে। সেটা কত অবশ্য সেটা জানার কোনো উপায় নেই, কারণ ভদ্রলোককে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রায় এই লেনদেনটা শেষ হবার পরই তিনি উধাও হয়ে যান, প্রায় 6 মাস। তা কোথায় যেতে পারেন আপনার কোনো ধারণা আছে? লোকটাকেই তো চিনি না আমি। চিনবেন। বেড়াতে বেড়াতে যেদিন লকআপে যাবেন সেদিন চিনবেন। খুব খারাপ জায়গায় স্যার, বেড়াতে বেড়াতে কোনোদিনই যাব না। আর একটা যেন কি? আপনি জানেন লেনদেনটা টাকায় হয়েছিল না ড্রাফটে? বললাম তো স্যার, নগদে। আপনি ছিলেন সেখানে? হ্যাঁ স্যার। আর নকল ড্রাফট দিয়ে নগদ টাকাটা অমরবাবুকে তো আপনিই দিয়ে এসেছিলেন। তাই তো বললাম। এবং উনি এমা। কি মিথ্যে কথা বলে রে বাবা।
হঠাৎ নীল অন্য জায়গায় থাবা বসালো। মৃত্যুর আগে রামানুজ বিশ্বাস একটা চিঠি লিখে গিয়েছেন তার স্ত্রী আর স্ত্রীর পালিত বোনজির উদ্দেশ্যে। তাতে লেখা ছিল তার মৃত্যুর জন্য দায়ী সমরেন্দ্র ঘোষ। এই বাবা, বলেন কি স্যার? আমার নাম করে গেছে পুরোটা? কি খচরা লোক রে মাইরি! চুপ! তুমি জানো তোমাকেও এক চিঠির কুঁতোয় সোজা লকআপে পুরতে পারি, এবং টাকা হাফিজ করার দায় তো কমসে কম। পারেন স্যার, একমাত্র চাঁদে পাঠানো ছাড়া পুলিশ পারে না এমন কোনো জায়গা আছে নাকি? ওকে ছেড়ে দিয়ে নীল আর বিকাশ হেঁটে হেঁটেই বাড়ি ফিরছিল। সামনে একটা মোটামুটি চায়ের দোকান দেখতে পেয়ে ওরা ঢুকে পড়ল। 2 কাপ কফির অর্ডার দিয়ে নীল আর বিকাশ একটা একটা করে সিগারেট ধরালো। দুজনের মধ্যেই একটা বিশেষ চিন্তা ঘুরছিল। প্রায় একসঙ্গে দুজনকে জিজ্ঞাসা করলো যে মেয়েটা কে, প্রার্থনা। তারপর দুজনেই হেসে ফেলল। নীল বলল, সমরেন্দ্র কি মিথ্যে কথা বলছে? আন্দাজ করতে পারেন কিছু? একটু। যেমন ধরুন, সমরেন্দ্র জানে মেয়েটাকে, ও জানে অ্যালফকে এবং সে এখন কোথায়, আর ও জানে ওই ড্রাফটের ব্যাপারটাও, এবং জানে নগদ টাকার কারচুপি কার। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। সমরেন্দ্র লোকটাই হচ্ছে নাটের গুরু, না হলেও নাটের অধিকারী হতে পারে। বিরাট একটা চক্রান্তটা চলেছিল রামানুজ বিশ্বাস আর তার স্ত্রীকে ঘিরে। তার মানে ওদের চারপাশে সব মানুষকেই সন্দেহ করতে হয়, কি বলেন? অবশ্যই। তা আপনার ধারণায় কি বলে? এক্স্যাক্টলি সো। অর্থাৎ চক্রান্তের তালিকায় কাদেরকে রাখা যেতে পারে বলে আপনার ইনটিউশন? 1 নম্বর অমর ঘোষ, দ্বিতীয় তার স্ত্রী বিদ্যা ঘোষ, তৃতীয় সমরেন্দ্র ঘোষ, আর চতুর্থ এই অ্যালফ বিশ্বাস। অ্যাডকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। মারা গেলে এই 6 মাসে তার বডিটা কি পাওয়া যেত না? কোথায় লুকাতে পারে বলুন তো? কলকাতা পুলিশ ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারে। বেশ, তারপর? আর তো কাউকে দেখছি না। ওয়াই নট পামেলা অ্যান্ড ওয়াই নট প্রার্থনা কর? পামেলার কথা জানি না, কিন্তু প্রার্থনা? আমাদের ক্রাইম শাস্ত্র কি বলে জানেন? ঘটনার আশেপাশে কাউকেই সন্দেহমুক্ত বিচরণ করতে নেই, নট ইভেন মিসেস সুচরিতা বিশ্বাস। রাইট স্যার, অ্যাবসোলিউটলি রাইট। দেন হোয়াট ইজ টু ডু নাও? দেখি, একটু ভাবি। তবে টোটাল প্ল্যানিংটা খুব পাকা মাথার কাজ। হ্যাঁ, আর একটা ব্যাপার, বিদ্যা ঘোষ আর অমর ঘোষকে কোনো অজ্ঞাত আততায়ী খুন করার চেষ্টা করে যাচ্ছে। এতে কি মনে হয়? গুল, ডাহা গুল। টেলিফোনটা হঠাৎ ঝনঝন শব্দে বেজে ওঠে। বিদ্যা ইদানিং বিকেলের দিকে পার্কে যাওয়া ছেড়ে দিয়েছে। সে সময় কিছুক্ষণ অ্যাপার্টমেন্টের বিশাল ছাদে পায়চারি করে, সেদিনও করছিল। হঠাৎ মঞ্জু নামের একটি কাজের মেয়ে কর্ডলেসটা নিয়ে তার সামনে এসে হাজির হয়। বলে যে মেম সাহেব আপনার ফোন। কিছু না বলে ও ফোনটা কানে লাগালো। ওপাশ থেকে খ্যানখ্যানে গলা ভেসে আসে, আপনি কে? আমি কি তা শুনতে আপনার ভালো লাগবে না। ভালো কথা, আমাকে কি দরকার বলুন। বাঘমুখর আপনাকে বড় পছন্দ। হোয়াট? হ্যাঁ, বিশ্বাস করুন, আপনাকে ছাড়া তার জীবন ব্যর্থ। সে আপনাকে চায়, জীবিত অথবা মৃত। হোয়াট ইউ মিন? খুব সোজা। কলকাতায় আপনি যত বেশি দিন থাকবেন ততই কিন্তু আপনাকে আমার চাওয়াটা রীতিমতো বেড়ে উঠবে, কি মৃত কি জীবিত। যদিও আপনার কথার কোনো মানে আমি খুঁজে পাচ্ছি না। আমি তো কোনো আসামি নই যে আমার মৃত্যু অথবা জীবিত দেহের জন্য আপনি লালায়িত। আপনার সত্যকার পরিচয়টা দিন, তাহলে বুঝতে পারবো আপনি শয়তান না শয়তানের বংশধর। ম্যাডাম, আপনাকে 3 দিন সময় দিচ্ছি। আপনি আপনার স্বামীকে নিয়ে অন্য কোথাও চলে যান, অন্তত কিছুদিনের জন্য। তাহলে আপনারা যেই কেউ যে কাউকে হারাতে পারেন। আপনি বোধহয় জানেন আমার স্বামী ঠিক কী ধরনের বিজনেস করেন। জানি, একজন ডিসঅনেস্ট প্রমোটার। প্রশ্নটা অনেস্টি বা ডিসঅনেস্টির নয়, প্রশ্নটা হচ্ছে তার প্রফেশনটা কি। একজন ঝানু প্রমোটার, যাকে বিজনেস বাঁচানোর জন্য আপনার থেকেও ডেঞ্জারাস কিছু অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট পুষতে হয়। আপনি কি জানেন ম্যাডাম, বাবারও বাবা আছে? হ্যাঁ জানি, যেমন জানি
বাবার ঠাকুরদা জীবিত থাকতে পারেন। সচরাচর থাকেন না, আর থাকলেও বড় দুর্বল তিনি। এই শক্তি নিয়ে থাকে বাজে কথা। আমি আপনার শুভাকাঙ্ক্ষী হিসেবে চাই আপনি এবং আপনার স্বামী বেশ কিছুদিন বাঁচুন। বাবা ঠাকুরদার শক্তিতে রেলাই না করে মানে মানে কলকাতা থেকে দূরে কোথাও কেটে পড়ুন তো, নইলে। কোনো উত্তর না দিয়ে বিদ্যা ঘোষ ফোন টিপে অফ করে দেয়। কি মনে হলো সে তখনই অমর ঘোষকে মোবাইলে ধরে এবং কিছুক্ষণের মধ্যেই তাকে পাওয়া যায়। অমর বলেন, তুমি কি বলবে তা আমি জানি বিদ্যা। বাঘমুখো নামে কোনো ব্ল্যাকমেলার নগদ টাকা ক্লেম করছে না। সে চাইছে আমরা কিছুদিনের জন্য কলকাতা ছেড়ে চলে যাই। ফোনটা এই রকমই ছিল, তাই না? হ্যাঁ তাই। তুমিও ফোন পেয়েছো। লোকটা কিন্তু নাম বললো না, বললো বাঘমুখো। বাঘমুখর লোকটা কে? সেই তো আমাদের পিছন থেকে ভয় দেখাতো। ভয় যে কেউ দেখাতে পারে, কিন্তু ভয় না পাওয়াটাই তো বড় কথা। তুমি কিছু ভেবো না, এবার আমার খেলা খেলতে হবে। জানি না বাবু, তুমি তাড়াতাড়ি চলে এসো। বললাম না ভয় পেও না। তোমার বিকাশদা কি করছে? তার যে একজন গোয়েন্দা বাবু আছে, আমাকে ডেকে নিয়ে গিয়ে তম্বি করলো। এবার বলো তোমার বিকাশদাকে। ঠিক আছে, তুমি চলে এসো। আমি বিকাশদাকে ধরতে পারি কিনা দেখি। ফোন নামিয়ে রেখে ও বিকাশ তালুকদারকে ফোন করার চেষ্টা করলো। বারতিনেক এনগেজ পাওয়ার পরে বিকাশ তালুকদারকে পাওয়া গেল। কি হলো ম্যাডাম, আবার কি পিছু নিয়েছে নাকি তোমার বাঘমুখ? না না দাদা, পিছু নেয়নি, তবে ধমকাচ্ছে। কি বলছে? বলছে আমরা যেন কলকাতা ছেড়ে চলে যাই। তাই নাকি? তা কোথায় যেতে হবে কিছু জানিয়েছে? না, আমি ওকে ফোন করেছিলাম, সব জানিয়েছি। বেশ করেছো। তা অমল বাবু কি বলছেন? ভয় পেতে বারণ করছেন। ঠিকই বলেছেন। আমি একটা কাজ করছি, হয়তো আপনাদের কাজে লাগতে পারে। কি? আমাদের ফোনে একটা ভালো সিস্টেম আছে, অপর পক্ষের কথাবার্তা টেপ করা যায়। আমি টেপ করে নিয়েছি। খুব ভালো কাজ করেছো। আচ্ছা, গলাটা কি চেনা মনে হচ্ছে? না। ঠিক আছে, কোনো চিন্তার দরকার নেই। যাকে তাকে ফ্ল্যাটের দরজা খুলে দিও না। এর মধ্যে যদি কোনো থ্রেটনিং পাও সঙ্গে সঙ্গে ফোন করবে। ডোন্ট গেট নার্ভাস। ঠিক আছে, আমি ছাড়ছি। ফোন রেখে বিদ্যা কিছুক্ষণ খাটের ওপর গুম মেরে বসে রইল। সে ভেবেই পাচ্ছে না যে এই বাঘমুখোটাকে, আর কেনই বা তাকে বা তার স্বামীকে ভয় দেখাচ্ছে। কখনো পার্কে, কখনো ফোনে। কি চায় সে? তারা তো কারোর কোনোদিন ক্ষতি করেনি। কিছুদিন আগে একটা জমি কেনা বেচার ব্যাপারে একটা ঘটনা ঘটেছিল, তাই নিয়ে পুলিশও জিজ্ঞাসাবাদ করেছে। কিন্তু সে জানে যে তারা কোনোভাবেই কাউকে ঠকায়নি। 1000 আর 500 টাকার বান্ডিলে 25 লক্ষ টাকা নগদ তারা হিসেবে মিটিয়ে দিয়েছে। সাধারণত এত টাকার নগদে লেনদেন তারা কখনো করেনি, কিন্তু বৃদ্ধবিদ্যার মুখের দিকে চেয়ে তাদের সুবিধার জন্যই তারা নগদ টাকা দিয়েছে। সবথেকে বড় কথা, তারা আগাম ব্যাংকে নোটিশ দিয়ে তারপর 26 তারিখে টাকা তোলে এবং 27 তারিখের বিশ্বাসে টাকাটা দিয়ে দেয়। আবার সেই 27 তারিখে ড্রাফট আসে কোত্থেকে? 27 তারিখে তারা যদি ড্রাফট করবে, তাহলে কেনই বা 26 তারিখে ক্যাশ তুলবে? একবার ক্যাশ দেওয়ার পর সেই টাকা ফেরত দিয়ে আবার ড্রাফট। অমর এরকম নোংরা কাজ তো করবে না। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? বিদ্যার সব গন্ডগোল হয়ে যাচ্ছিল। ঠিক এইভাবে নীল আর দীপু ক্যাশ আর ড্রাফট রহস্য কিছুতেই মেলাতে পারছিল না। কেরা কলটা গুরু আমি কিছুতেই ক্লিয়ার করতে পারছি না। সম্পত্তি একটাই, দাম 25 লাখ টাকা। ক্রেতাও একজন, তিনি নগদ টাকা নিয়ে কিনলেন। হঠাৎ একটা ড্রাফট নিয়ে এলো, ফলস ড্রাফট দিয়ে নগদ টাকা নিয়ে চলেও গেল। কিন্তু কে নিল সেটাই বোঝা যাচ্ছে না, এবং একজন নিরুদ্দেশ। বিভাগ কাণ্ড। আচ্ছা গুরু, অমর ঘোষকে তোমার কি বলে মনে হয়? সাধু ব্যবসায়ী? নীল এর আগেই এরকম জটিল ধাঁধায় কখনো পড়েনি। সেও বেশ চিন্তিত। মাথা চুলকোতে চুলকোতে বলল, সামগ্রিকভাবে ব্যবসায়ীরা ভালো কি মন্দ তা জানার দরকার নেই, তবে আমাদের এখন দুটো হারানো কিছু খুঁজে বার করা দরকার। টাকা এবং ড্রাফট কিভাবে লেনদেন হয়েছে তা আমরা জানি, কিন্তু কেউ না কেউ তো টাকাটা হাফিস করেছে নকল ড্রাফট দিয়ে। সেটা কে? সেদিন পামেলাকে ঠিক একই কথাই বলেছিলাম। এই রহস্য উদ্ধার করতে গেলে
অ্যাডলফকে খুঁজে বার করতেই হবে। তাহলে তোমার মতে অমর ঘোষ নির্দোষ? না, সে কথা আমি বলিনি। অর্থই সব অনর্থের মূল। 25 লক্ষ টাকা বেমালুম আত্মসাৎ করার জন্য তিনি নকল ড্রাফট করাতে পারেন, তার লোকবল আছে, অর্থবলও আছে। নগদ টাকা রিটার্ন পাওয়ার পর সেই টাকাটা প্রাপ্তির কথা সে অস্বীকারও করতে পারেন। অর্থাৎ এই কেসে কি যে না হতে পারে সেটাই ধারণা করতে পারছি না। যে কেউই অপরাধী হতে পারে। সে তো বটেই, টাকাটা তো আর উবে যাবে না, কেউ না কেউ তো গায়েব করেছেই, বাট হু? অমর ঘোষ কতটা ভালো লোক তা তো আমি জানি না। যদি সে অসৎ হয় তাহলে টাকা মারার স্কোপ তারই বেশি। সে প্রথমে টাকা দিয়ে সই করিয়ে নেয়, পরদিন রেজিস্ট্রি হবার পরই ক্যাশ তুলে নিয়ে ড্রাফট মানে ফলস ড্রাফট দেয়, যেটা সে একেবারে অস্বীকার করছে। আর সেটাই তো সম্পূর্ণ স্বীকার করেছেন সুচরিতা দেবী। অমর ঘোষের সপক্ষে বলতে গেলে বলা যায় যে সে প্রথমে টাকা দেয়, তারপর সই করায়, রেজিস্ট্রিও করা হয়, কিন্তু ড্রাফট হয়েছে ওই একই দিনে। তাহলে সে কি সেই দিনে রেজিস্ট্রি অফিসে যায় আর তার লোকেরা ড্রাফট বানাতে মেদিনীপুর গেছিল? যেতে পারে, কারণ তার লোকবলের কোনো অভাব নেই। ওদিকে মেদিনীপুর কোঅপারেটিভ ব্যাংক বলছে ড্রাফটের সঙ্গে তাদের কোনো সম্পর্কই নেই। আমার কেন জানি না মনে হচ্ছে অমর ঘোষ এই ব্যাপারে ইনভলভ নাও হতে পারে। তোমার মতে অমর ঘোষ টাকাটা ঠিকই দিয়েছে, নেপই দই মেরেছে বলছো? অমর ঘোষের নির্দোষিতার প্রমাণ তখনই হবে যখন আমরা জানতে পারব দই মারা নেপোটি কে। কারণ অমল ঘোষকে আমি এখনো পর্যন্ত 100% সন্দেহের বাইরে রাখতে পারিনি। তার পক্ষে এত ঘোরেল প্ল্যান 100 ভাগ করাই সম্ভব। তবে তৃতীয় কোনো ব্যক্তির ইনভলভমেন্ট এখানে সবচেয়ে বেশি সম্ভবপর ঘটনা। কে সে? তাহলে তো এত কাপ চা আর এত সিগারেট ফুটতো না। আর বাঘমুখের ব্যাপারটাই বা কি? ওটা যদি কষ্টকল্পনা না হয় তাহলে বাঘমুখের থ্রেডটার মধ্যে টাকা এবং ড্রাফট রহস্যের কিছু না কিছু যোগাযোগ আছে। নাও থাকতে পারে। প্রমোটাররা অনেক হচপচ করে, হয়তো কাউকে ঠকিয়ে দিয়েছিল, সে এখন ভয়টয় দেখিয়ে বদলা নিচ্ছে, অথবা বদলা নেওয়ার জন্য এসব করছে। তোকে আমি উড়িয়ে দিচ্ছি না, কেসটা জটিল, অন্তত 3টে ফ্যাকরা 3 মুখী। তোকে একটা কাজ করতে হবে। বেশ, এবং বলো আমায় কি করতে হবে। আগে ত্রিশূল ফ্যাকরা কি সেটাই বলো। অমর ঘোষকে নির্দোষ ধরে নিলে টাকাটা সরালো কে, অর্থাৎ সেই তৃতীয় পক্ষ। বেশ, 2 নম্বর, সমরেন্দ্র লোকটাকে শুধুই দালাল, নাকি এই রহস্যে তার বিশেষ কোনো ভূমিকা আছে? লোকটা কিন্তু ইগনোর করার মতো নয়। তারপর হোয়াটস অ্যাবাউট দ্যাট অ্যাডলফ বিশ্বাস? সে এসেছিল তার বাবার কাছে, হয়তো বদমতলবই ছিল, সেই ধান্দাতে এসেছিল, এবং ধান্দা মতো বেশ কিছু টাকা করি বা পুরো সম্পত্তিটাই ভোগ করার উদ্দেশ্য তার ছিল। কিন্তু সে কোথায় এখন? জমি হস্তান্তরিত হবার পরই সে নিরুদ্দেশ। সে বিশ্বাস বাড়িতে একটা ঘরে থাকত, কসবার বিশ্বাস বাড়ি। অতএব থাকার কোনো প্রবলেম তার ছিল না। তার সঙ্গে পামেলার রোজই দেখা হতো। পামেলার বক্তব্য অনুসারে সেই মাসের 29 তারিখের পর থেকে তার সঙ্গে অ্যাডলফের আর দেখা হয়নি। লোকাল থানায় ডায়েরি করাতেও কোনো ফল হয়নি, কোথাও কোনো লাশও পাওয়া যায়নি। এই লোকটাকে পেলে অনেক প্রবলেম সলভ হয়ে যেত। আচ্ছা নীলদা, এমনও তো হতে পারে 27 তারিখে অমর ঘোষ টাকাটা দিয়েছেন, আর 28 তারিখ মানে রেজিস্ট্রির দিন ও বাড়িতে কে কে ব্যস্ত ছিল রেজিস্ট্রি অফিসে জানো? কে কে বলতে? মিস্টার অ্যান্ড মিসেস বিশ্বাস ছাড়া আর কে ছিলেন? তুই কি মিন করছিস? অ্যাডলফ তো ও বাড়িতেই ছিল। প্রার্থনা কি রেজিস্ট্রি অফিসে গিয়েছিল? যেতে পারে, সেটাই স্বাভাবিক। তার মানে বাড়ির আর 3 জনের অনুপস্থিতিতে অ্যাডলফ টাকাটা নিয়ে উধাও হয়ে যেতে পারে। মনে রেখো, রামানুজ বিশ্বাস তার ছেলে প্রেমে মোটামুটি গদগদই হয়েছিলেন। হয়তো উইল করে ছেলে এবং স্ত্রীকে সব ভাগ করে দিয়ে যেতেন। তাই যদি হয় তাহলে ছেলে টাকা নিয়ে পালিয়েছে বলছিস কেন? হয়তো তার তর্স হয়েছিল না। কবে টাকা পাবে, কতটা ভাগ হবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই, তাই। মানলাম টাকাটা সেই সরিয়েছে, কিন্তু পামেলা বলে একটা মেয়েকে সে ভালোবাসে, তাকেও ফেলে রেখে পালাবে বলছিস? কে জানে, এসব লোকেদের কোনো বিশ্বাস নেই। ঠিক আছে,
তোমার ত্রিশূল প্রবলেমটা শুনলাম, এবার আমাকে কি করতে হবে বলো। একজন অবাঞ্ছিত অথচ এই কেসে গুরুত্বপূর্ণ ভূমিকায় আছে বলেই আমার বিশ্বাস। সেই সমরেন্দ্রর পেছনেই আঠার মতো জুড়ে থাকতে হবে, অন্তত দিন 4-5। একটা কথা ভুলে যাস না, মৃত্যুকালীন জবানিতে রামানুজ বিশ্বাস সমরেন্দ্রকেই কিন্তু দায়ী করেছিলেন। এটাও ওকে উড়িয়ে না দেওয়ার পক্ষে বড় একটা কারণ। এনিওয়ে, ও কোথায় যায়, কি করে, কার সঙ্গে কথা বলে, সব ডিটেলস আমার চাই, এবং এই দায়িত্ব তোমাকেই নিতে হবে। বাকিগুলো আমি দেখছি। গুরু, আমার অবস্থা তো তুমি জানোই। তোকে সেই সব নিয়ে কে ভাবতে বলেছে? টাকার জন্য চিন্তা করিস না। ঠিক আছে, আর ওই বাঘবন্দি না কি একটা বললে? বাঘমুখ। আমার ধারণা যদি ঠিক হয় তাহলে একটার সঙ্গে আর একটা সুতো বন্ধনে বাধা আছে। কান টানলে মাথাকে আসতেই হবে। আর সেই প্রার্থনা কর? বলতে পারছিস না? এমন কিছু একটা অ্যাট্রাকটিভ মহিলা কিন্তু তিনি নন। তুমি না একটা যাচ্ছে তাই। আসলে ওই মহিলাই তো প্রথম এসেছিলেন তোমার কাছে, আর এখন তো প্রায় নির্বাক, খোঁজটোজও নেন না। সেই জন্যই ওর কথা তুলছিলাম। তা কিছু অ্যাডভান্স করেছে নাকি বেগারি খাটছ? করবে করবে, অত চিন্তা করিস না। হঠাৎ নীলের মোবাইলটা বেজে উঠল এবং স্ক্রিনে ফুটে উঠল নন্দিনীর নাম। ঘণ্টাখানেকের মধ্যেই ও নন্দিনীর বাড়িতে পৌঁছে গেল। নন্দিনী আজ হলিডে মুডে। একটা গোল্ডেন ইয়েলো কালারের ম্যাক্সি আর এলোমেলো চুল, নো মেকআপ, নট ইভেন লিপস্টিক। নীল ঘরে ঢুকে বলল, ম্যাডামকে তো এত আর্টপৌরে ড্রেসে কোনোদিনও দেখিনি। কেন, রানীগঞ্জে দেখনি? সেই সকালে, প্রথম দেখার সকালে। কি হচ্ছে নন্দিনী? কেন? আমি ভুলে থাকার চেষ্টা করি, আমিও তো মানুষ। হ্যাঁ, একটু বেশি ধরনের কড়া মানুষ। না আছে আবেগ, না আছে প্রেম, না আছে তার বহিঃপ্রকাশ। আমি নরম না হলেও অপ্রয়োজনে কড়া মানুষ নই, গোমরামুখও নই। আমারও হৃদয় আছে, আবেগ আছে, প্রেম আছে, সব কিছুই আছে। নেই কেবল অকারণ বহিঃপ্রকাশ। এটাকে তুমি সংযমী বলতে পারো। এই সংযমে কি পেলে? জীবনটা তো মাত্র কটা দিনের। তাই বুঝি সংক্ষিপ্ত জীবনের তাগিদে সব প্রতিশ্রুতিকে দুহাত দিয়ে সরিয়ে দিয়েছিলে? এতটুকু বিশ্বাস ছিল না আমার উপর? একটা চিঠির উত্তর না পেলে আর একটা লিখতে কি কেউ বারণ করেছিল? নন্দিনীর কোনো জবাব ছিল না, কারণ এসব নিয়ে ভাবতে ভাবতে 11 বছরের বিবাহিত জীবন ক্রমশ ধূসর হয়েছে। কোনোদিনও সে আর 5টা মেয়ের মতো ভালোবাসার মানুষকে ভুলে গিয়ে হঠাৎ আসা একটা মানুষকে নিঃসারে সব কিছু দিয়ে দিতে পারেনি। তাও যদি সে মানুষটা দরদি হতো, প্রেমিক হতো। না নন্দিনী, আর ভেবো না, ভেবে আর ক্লান্ত হয়েও না। তুমি বলবে এ আমার বোকামি, আমার পাগলামি, কিন্তু আমি তোমার জন্যই আর কাউকে কোনোদিনও ভালোবাসিনি। ভালোবাসতে পারিনি বলেই বিয়েটা করা হয়নি। মা অনেক করে বলেছিল। আমার বন্ধু অজেয়, সেও তো রেগে আছে। আর দিনুদা, ওই বুড়ো মানুষটা একেবারে হালই ছেড়ে দিয়েছে। আমিও তাই বলি। বিয়ে করতে? কারণ তুমি আরও বুড়ো হবে, তোমার শারীরিক শক্তি কমবে। দিনুদা একদিন মারা যাবে, দীপু একদিন বিয়ে করে অজয়দার মতো নিজের সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। নীল, তখন কিন্তু তোমার নিউ আলিপুরের বাড়ি বড় ফাঁকা হয়ে যাবে। কারো হাতে 1 কাপ চা খাবার ইচ্ছে হলে পাবে না। অসুখ করলে কেউ 1 গ্লাস জল গড়িয়ে দেবে না। সারা জীবন চোর আর খুনিদের পিছনে ঘুরে ঘুরে যেদিন ক্লান্ত হবে, সেদিন আর দৌড়তে ইচ্ছে করবে না। নীল, সে বড় বিভৎস সময়। এখনো সময় আছে নীল। এই 45 বছর বয়সে লোকে যে প্যাক দেবে, একদম আমার সামনে থেকেই দেবে। প্যাক মানে? সানায়ের বদলে রথের ভেপু বাজবে। তা 7 সকালে বাড়িতে ডেকে নিয়ে এসে তুমি আমার দিদিমার মতো নাতিকে উপদেশ দিয়ে যাবে নাকি? নন্দিনী কিছু একটা বলতে যাচ্ছিল, এমন সময় নন্দিনীর মতো কিন্তু বয়সে অনেক কম, রং শ্যামলা আর চোখ মুখ বেশ ধারালো, হাসিটাও এক কথা দারুণ মিষ্টি, হাতে ট্রে আর অমলেটের পাহাড় নিয়ে ঢুকলো। একে চিনতে পারছো তো? নীল আপাতমস্তক দেখে নিয়ে বলল,
তোমার হয় মামাতো বা মাস্তুতো বোন হতে পারে। আমি কিন্তু নীল ব্যানার্জিকে প্রশ্ন করেছিলাম। হয়তো, নয়তো নয়, কারেক্ট অ্যান্সার চাই। নীল বুড়োকুচকে তাকালো নন্দিনীর দিকে। তুমি কার মতো দেখতে? তোমার মায়ের মতো? হ্যাঁ, অনেকে তাই বলেন। দেন মেয়েটি তোমার মাস্তুতো বোন। এবং আমার অ্যাজাম্পশন যদি ভুল না হয়, ওর নাম ইন্দ্রাণী মুখার্জি। am I wrong? 101% কারেক্ট। কিন্তু মাস্তুতো বললেন, এ কেমন করে? মামাতো তো হতে পারে। দুটি কারণে। নন্দিনীর কোনো ভাই আছে কিনা তা আমি জানি না, তবে ওর এক দিদি ছিলেন রানীগঞ্জে, সেইখানেই ওর সঙ্গে আমার আলাপ। এবং প্রেম? কি কাণ্ড বলো তো! আর কাকে কাকে রটিয়েছ বলো তো? পারলে সবাইকেই বলতে আমার আপত্তি ছিল না, আজও নেই। কিন্তু তোমার বোন কি ভাবছেন? নীলাঞ্জনদা, একটা কথা বলবো? নির্দ্বিধায় বলো। আমি জানি আপনি উদার মনের মানুষ। দিদির বিয়ে হলেও সে কিন্তু আপনারই ছিল। না, আমি সেখানে বুড়ির মতো দিদিকে দোষ দেব না, কারণ দিদির বিয়ে হয়েছিল, বিয়ে করেনি। জার্মানি থাকতেই ওদের মধ্যে অনেকবার মিউচুয়াল শর্ট টার্ম সেপারেশন ঘটেছিল, আবার ভাবটাপও হয়েছিল, আবার ভেঙে টেঙে সুখহীন 11টা বছর কাটাবার পর জামাইবাবুর অ্যাক্সিডেন্টাল ডেথ হয়। দিদি এখানে চলে আসে। আপনি কি জানেন দিদি এখনও আপনাকে ভালোবাসে? জানি। এবং আপনিও? সেটা নিশ্চয়ই তুমি জানো না। জানি। উদার মনের কথাটা এই কারণেই তুলেছিলাম। আপনারা দুজনেই বড় একা। এই একাকিত্ব কাটালে সংসারে কারো কোনো ক্ষতি হবে না। নীল আমার বড় প্রিয় বন্ধু, এটাই তো ভালো। অনেক জটিলতা কেটে যায়। বন্ধুত্বের মতো বড় আর কিছু নেই। স্বামী স্ত্রীর মধ্যে তিক্ততা হয়, তাদের ছাড়াছাড়ি হয়, একসঙ্গে থাকা এবং একসঙ্গে ছাড়াছাড়িও। দুজনেই দুঃখ পায়, কিন্তু বন্ধুত্বে তিক্ততা নেই, ছাড়াছাড়ি নেই, অতি বুজম ফ্রেন্ড। কি থেকে কি, ব্যাস প্রেম ভালোবাসা চটকে গিয়ে মুখ দেখা দেখি বন্ধ। আমার সঙ্গে আমার এক অনেক দিনের পুরনো বন্ধুর তো প্রায় ছাড়াছাড়ি হবার মুখে। আসলে এখানে স্বার্থের সংঘাত হয়। সংঘাত হচ্ছে চিন্তাধারার। ভাবছি আর ওর সঙ্গে ফ্রেন্ডশিপ রাখবো না। এই তো বন্ধুত্বের পরিণাম। প্রার্থনা? হ্যাঁ, তাই। আই সি। আই সি মানে? প্রার্থনা তো আমার কাছে গিয়েছিল তোমারই রেফারেন্সে। হ্যাঁ, ও একটা চিটিং কেসে জড়িয়ে গিয়ে সমাধানে পৌঁছাতে চাইছিল, তখনই আমি আপনার নাম বলেছিলাম। তা এমন কি ঘটনা ঘটল যাতে করে তোমাদের বন্ধুত্বের নিবিড়তার অশান্তি হাওয়া বইতে শুরু করেছে? আচ্ছা, আপনিই বলুন নীলাঞ্জনদা, এটা কি প্রার্থনার উচিত কাজ হয়েছে? খুলে বলো তো। প্রথমত, তুই হচ্ছিস বিশ্বাস বাড়ির আশ্রিতা। তোকে কিন্তু এর মানে মিস্টার অ্যান্ড মিসেস বিশ্বাস আয়নাদ দত্তকও নেননি। এমনকি তোর পদবি তোর বাবার পদবি, অর্থাৎ তুই আশ্রিতা। তুই কি করে বিশ্বাস করিস রামানুজ বিশ্বাস তার সম্পত্তি বিক্রি করে তোকে তার ওয়ারিশ করে যাবে? বিশেষ করে তার ছেলে যখন ফিরে এসে প্রমাণ করে দিয়েছে সে রামানুজ বিশ্বাসের ছেলে। কেন, তোমার বন্ধু কি এ ব্যাপারে কিছু বলেছে? সবসময় কি বলতে হয়? কিছু কিছু ব্যাপার চালচলনে বুঝে নিতে হয়। যেমন একটু হিন্টস দাও তো। আসলে প্রার্থনা ভীষণ জেলাস ওই অ্যাটলফ না, মানে না কি যেন একটা নাম তার ওপর, সহ্যই করতে পারে না। অ্যান্ড সে যে এতদিন ধরে নিখোঁজ, তার সম্বন্ধে কোনো খোঁজ খবর পর্যন্ত নেয়নি, নেবার ইচ্ছেও নেই। বোধ হয় একটা নামকাওয়াস্তা লোকাল থানায় করেছিল, ব্যাস ওখানে ওর কাজ শেষ। এটা কি আর ইনহিউম্যান কাজ বলে না? এ দিয়ে কিন্তু কোনো ফৌজদারি মামলা হবে না। আমার ব্যক্তিগতভাবে কাউকে খারাপ লাগলে সমাজের কোনো আইন দিয়েই আমার খারাপ লাগাটাকে ভালো লাগায় চেঞ্জ করাতে পারে না, এবং তা আইনে দণ্ডনীয়ও নয়। আর খোঁজ করা, ও বলবে ওর কোনো ইন্টারেস্টই নেই। আর বাড়ি বিক্রির ব্যাপারটা?
সেটা ইন্টারেস্ট কেন? বাড়ি বিক্রি? কোন বাড়ি? যেটাই ওরা থাকে কসবায়। সে কি, কবে বিক্রি হচ্ছে? মতলব চলছে, খদ্দের পেলেই হয়ে যাবে। দালালও লাগানো হয়ে গেছে। কিন্তু বাড়ি বিক্রি করার তো কোনো রাইট নেই। আমি সেটাই বলেছিলাম, আর সেই কারণেই হঠাৎ আমার ওপর চটে গেল। যেহেতু বাড়ির বর্তমান মালিক সুচরিতা বিশ্বাস, তবুও আদালতে যদি প্রমাণ হয়ে যায় যে অ্যাডলফ রামানুজ বিশ্বাসের একতার বৈধ স্ত্রীর সন্তান, যতই কেন পুরনো স্ত্রীর সঙ্গে ডিভোর্স হোক, অ্যাডলফ কিন্তু আইনত রামানুজের সম্পত্তির মোটা অংশের ওয়ারিশ। বাড়ি বিক্রি করতে গেলে মা এবং ছেলে সম্মিলিতভাবে করতে পারে, যেহেতু এখন মিস্টার বিশ্বাস লেট, মৃত। প্রার্থনা এটা কিছুই করতে পারে না। উফ, এই একটা লোক জার্মানি থেকে কলকাতায় বিশ্বাস ফ্যামিলির মধ্যে এসে টোটাল একটা হচপচ কাণ্ড ঘটিয়ে দিল, আর সেই লোকটাকেই এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা নন্দিনী, তোমার এখানে সেই মেয়েটি আছে, পামেলা? তোমার এবার ভীমরতি ধরেছে, তুমি বরং বানপ্রস্থে যাও। জাস্ট আ মিনিট, আই হ্যাভ ওয়ান প্রপোজাল। বল। আমার দিদিকে কিন্তু সঙ্গে নিয়ে যাবেন ওই বানপ্রস্থে। বোথ অফ আস আর অ্যাডাল্ট ইনফ। বানপ্রস্থে একা যাওয়া শ্রেয় না প্রাক্তন প্রেমিকাকে নিয়ে যাওয়া উচিত হবে, এগুলোতে তৃতীয় ব্যক্তির পরামর্শে কোনো প্রয়োজন নেই। তাছাড়া তাছাড়া যাকে কেন্দ্র করে তোমার এত সরস প্রস্তাবনা, তিনি খুব বিজ্ঞ মহিলা। তার সুচিন্তিত মতামত ছাড়া এক্ষেত্রে আর কারোরই সাজেশনের কোনো মূল্য নেই। আমরা কিন্তু অনেকটা সময় আজে বাজে কথায় কাটিয়ে দিচ্ছি। এর জন্য দায়ী তোমার ভগিনী। আচ্ছা সিস্টার, তুমি এখনো বিয়ে করছো না কেন? বিয়ের বয়স কিন্তু অনেক আগেই পেরিয়ে এসেছে। এরপর চাল নিতে গেলে তো নয় দোজ বড়ে, নয়তো আমার মতো এক বুড়ো কেউ ভাগ্যে ছুটবে। দিদি পারমিশন দিলে এই বুড়োকে অ্যাকসেপ্ট করতে আমার আপত্তি নেই। এই বুড়োটার উপর আমার কোনো লিগ্যাল দাবি নেই। তোর বুড়োর যদি মত থাকে, আমি কেন বাধা দিয়ে মরি? আমি আসছি। বলেই নন্দিনী উঠে গেল। যাওয়ার সময় শুনল যুগল হাসি নীল আর ইন্দ্রাণীর। মিনিট তিনেকের মধ্যেই ও ফিরে এলো, সঙ্গে পামেলা। হালকা হাসি ঠাট্টার মেজাজটা কিন্তু ততক্ষণে চলে গেছে নীলের মন থেকে। ও আবার সিরিয়াস হয়ে গেছে। এসো পামেলা দেবী, শুনলাম তুমি নাকি আমাকে এত্তেলা পাঠিয়েছ। বান্দা হাজির। তুমি বলছি কিছু মনে করো না। অফকোর্স নট, প্লিজ এভাবে বলবেন না। হ্যাঁ, আমি দিদিকে বলেছিলাম আপনাকে কয়েকটা বিশেষ কথা বলার আছে, অ্যান্ড দ্যাট ইজ ভেরি মাচ এসেন্সিয়াল। এসেন্সিয়াল অ্যাট দ্য সেম টাইম ইম্পর্ট্যান্ট। ওকে, তাহলে বলে ফেলো। সবার সামনে? এখানে সবাই বলতে যারা আছে তারা তো কেউ তোমার শত্রু নয়, এবং তারা তোমার উপরে কোনোভাবে বিরুদ্ধাচরণও করবে না। তুমি বলতে পারো। পামেলার মধ্যে কিছু ইতস্তত ভাব দেখা গেল, তাই দেখে নন্দিনী উঠে দাঁড়ালো। চল ইন্দু, আমরা ও ঘরে যাই, ওরা কথা বলুক। না দিদি, তোমরা থাকো। ভেবে দেখলাম কথাগুলো তোমাদেরও শোনা দরকার। তোমরা বসো, তার আগে আমি কি তোমাদের জন্য এক রাউন্ড চা বানাবো? না, দরকার হবে না। আমাকে আজ কয়েকটা জায়গাতে যেতে হবে, শুধু তোমার জন্যই আসা। বলো, কি বলবে? আপনি নিশ্চয়ই দিদির কাছে আমার ইন্ডিয়ার ফিরে আসার কারণটা জেনেছেন। তুমি নিজেকে তো সেদিন বললে অ্যাডলফ তোমাকে বিয়ে করতে চেয়েছিল। ঠিক তাই, কিন্তু গত 6 মাস আগে আমি কোথাও তাকে খুঁজে পাইনি। লোকাল থানা কোনো কিছু করতে পারিনি। আপনার কি মনে হয় একটা লোক 6 মাস ধরে নিখোঁজ হয়ে আছে, আর একটা স্টেট তাকে খুঁজে বের করার চেষ্টাও করছে না? তুমি বা তোমরা কেউই ঠিকমতো এগোতে পারোনি। তুমি না তার পিতৃকুলের কেউ। পিতৃকুল? মিস্টার ব্যানার্জি, আপনি কি জানেন ও বাড়ির 2 মহিলার কেউই চায় না অ্যাডলফ আবার ফিরে আসুক। আবার ফিরে আসুক বলতে তুমি কি বোঝাচ্ছ? এই কেসটাই তোমার কি মনে হয়? সে কি ইচ্ছে করে কোথাও পালিয়ে গেছে? পালিয়েছে বলতে? একদিন তুমি নিজেই আমাকে বলেছিলে বাড়ি পাল্টানোটা ওর স্বভাব। তাই বলে অজানা অচেনা ভারতবর্ষে কোথায় পালাবে সে? লোকটা চোর নয়, ডাকাতও নয়, স্মাগলারও নয়, আর কোনো মাফিয়া দলের সঙ্গে যুক্তও নয়। আর ইউ শিওর? আপনি হয়তো শুনেছেন আমি ডিভোর্সি। আমার আগের স্বামীটিকে আমি ঠিক চিনতে পারিনি। সে একটা খারাপ দলের সঙ্গে যুক্ত ছিল, আর রোজ রাতে মদ খেয়ে এসে আমাকে
মনের সাথে পেটাতো। আমি যখনই ডিভোর্সের কথা ভাবছি, সেই সময় একদিন রাতে সে এক নির্জন রাস্তায় খুন হয়। তার কোনো পুরনো শত্রুই হয়তো তাকে মেরে ফেলেছিল। আমার আগের স্বামীর প্রসঙ্গটা টানলাম এই কারণে যে বেশি না হলেও অল্প স্বল্প আমি মানুষ চিনতে শিখেছি। অ্যাডলফ মানুষটা ভালো, খুব বেশি লোভর ছিল না। ভারতে এসেছিল দুটো কারণে, নিজের বাবাকে চোখে দেখতে আর বাবার কাছে থাকতে। বাবার সম্পত্তি সম্বন্ধে ওর তেমন কোনো আইডিয়াই ছিল না। একটা প্রশ্ন করব পামেলা। হ্যাঁ মিস্টার ব্যানার্জি, বলুন। তুমি বলছো অ্যাডলফের কোনো অর্থনৈতিক লোভ ছিল না, সে সুদূর জার্মানি থেকে এখানে আসা নেহাত তার পিতৃদর্শনের তাগিদে, তার উপরে এতটা খরচ। পিতৃদর্শনের বাসনা ছিল সেটা তো আগেই বলেছি। আর প্যাসেজ মানি পেয়েছিল কিছুটা সে যেখানে চাকরি করত সেখান থেকে, আর কিছুটা মায়ের কাছ থেকে। ব্লাড ক্যান্সার ধরা পড়ার আগে ওর মা একটা ভালো ফার্মে চাকরি করত, সেখানকার মাহিনেও ভালো। তাছাড়া মেডিকেল ট্রিটমেন্টের জন্য একটা বড় অ্যামাউন্টের অ্যাডহক পেয়েছিল। এছাড়াও ছিল সরকারি হাসপাতালে ভর্তি হওয়ার সুযোগ। ওই দেশটার সঙ্গে ভারতবর্ষের তুলনা করবেন না। সে যাই হোক, চুরি চামারি করে না, ওর হকের টাকা খরচ করেই কলকাতাতে এসেছিল। কিন্তু যদি বলি নগদ 25 লক্ষ টাকা সমেত সে এখান থেকে ফেরার, এর কি জবাব দেবে? কোনো প্রমাণ সমেত জবাব আমি দিতে পারবো না, তবে আমার বিশ্বাসের কথাই আমি বললাম। আর টাকা, মিস্টার ব্যানার্জি, আইনত ওই 25 লক্ষ টাকার অন্তত অর্ধেক টাকা অ্যাডলফের পাওনা, মানে 12.5 লাখ টাকা। এছাড়াও কাছে কসবার ওই বিশাল বাড়ি। মিসেস বিশ্বাসেরও বয়স হয়েছে, কতদিনই বা বাঁচবেন? তা নিজের সব কিছু ফেলে রেখে কেবলমাত্র বদনাম কুড়োনোর জন্য সে লুকিয়ে বসে আছে 25 লাখ টাকা নিয়ে। আমি এটা বিশ্বাস করি না। আরও একটা কথা, অ্যাডলফ আমায় ভালোবাসে, আমি তার বাগদত্তা। সে কিছু করলে আমায় নিশ্চয়ই জানাতো। এই বলে বাহাতের অনামিকায় একটা হীরের আংটি দেখিয়ে বলে, এটা ওর কথা দেওয়ার চিহ্ন। একমাত্র ভুলো মনের মানুষ হওয়া ছাড়া আর কোনোই দোষ ওর নেই। হলপ করে কেউ কি বলতে পারে এসব কথা? সে যাই হোক, তারপর? আমার মনটা খুব গু গাইছে। ওকে নিশ্চয়ই কেউ খুন করেছে অথবা কোনো বিপদে পড়েছে, নইলে আমার সঙ্গে একবার দেখা করতে আসতোই, অন্তত একটা ফোন তো করতো। যদি তার কোনো অপঘাত না হয়ে থাকে, তাহলে সে কোথায় যেতে পারে বলে তোমার মনে হয়? আমি অনেক দিনই ভারতের বাইরে, আর বলতে গেলে কলকাতায় এই প্রথম। অ্যাডলফেরও তাই। তাই নিশ্চিন্ত হয়ে আমি বলতে পারি না সে কোথায়। তবে 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 আমার কেমন যেন মনে হচ্ছে ও বাড়ির 2 মহিলা অথবা ওদের যে কোনো একজন জানে ও কোথায় আছে, বা ছিল অথবা যেতে পারে। তোমার এই ধারণার কারণ? কোনো প্রত্যক্ষ প্রমাণ? ঈশ্বর আছেন এমন কোনো প্রত্যক্ষ প্রমাণ আমরা তো পাইনি, তবু ধরেই নিই যে তিনি আছেন। এই ধরে নেওয়াটাই একটা ধারণা, একটা বিশ্বাস। বিশ্বাসে কোনো যুক্তিতর্ক নাও থাকতে পারে। তেমনি আমার বিশ্বাস ওদের দুজনের যে কেউ অন্তত জানে অ্যাডলফ কোথায় আছে, অথবা আদৌ বেঁচে আছে কিনা। তুমি আমার কাছে কি চাও? অ্যাডলফকে। যদি ও বেঁচে থাকে আমি ফিরে পেতে চাই ওকে। আমি আর অ্যাডলফ এখানে এসেছিলাম একটা ছোট্ট সংসারের লোভে। এটা জার্মানি নয়। ওখানে বাঁচতে গেলে একটা মিনিমাম রোজগার করতে হয়, নইলে চলে না। কিন্তু এখানে এখনো গরিব মানুষেরা বেঁচে থাকার সুযোগ পায়, হয়তো সব সুবিধা পায় না, কিন্তু বাঁচে। আসলে বাঁচার রসদটা এখানে পাওয়া যায়। এখন তোমার চলছে কিভাবে? দিদির পরিচারিকা হিসেবে। দিদি অবশ্য সেটা বলেন না, কিন্তু আমি সেটাই বলি। আসলে আমি এখানে আশ্রিতা হয়ে নয়, আমার কাজের বিনিময় থাকতে ইচ্ছুক, নইলে সেটা বড় অপমানজনক হবে বলে আমার ধারণা। হয়তো এখানে আর থাকতেও পারবো না। নীল তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো পামেলার দিকে। প্রথম দিকে মেয়েটাকে যতটা শ্যালো চরিত্রের বলে মনে হয়েছিল, এখন কিন্তু মনে হচ্ছে মেয়েটার মধ্যে আত্মমর্যাদাবোধ প্রখর। ঠিক আছে পামেলা, সেদিন নন্দিনীকেও বলেছি, আজ তোমাকেও বলছি। আমি তোমার অ্যাডলফকে, গড ফরবিড সে যদি মারা গিয়ে না থাকে, অথবা কেউ যদি তাকে খুন না করে থাকে, তাহলে আমি খুঁজে বার করার চেষ্টা করব, সিনসিয়ারলি। তাহলেই হবে, নইলে আমি বড্ড একা হয়ে যাব। আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেবো।
অন্তিম পর্বটি 2 দিনের মধ্যে আমাদের চ্যানেলেই আপলোড করা হবে। দ্রুত আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।